সাপও মরবে অথচ লাঠির গায়ে স্ক্র্যাচটুকুও আসবে না। মোটামুটি এই স্ট্র্যাটেজি বাংলাদেশ এবং অধুনা তারা যাদেরকে নিজেদের বাপ হিসেবে মেনে নিয়েছে সেই পাকিস্তানকে শায়েস্তা করতে এই স্ট্র্যাটেজি নিয়েছে ভারত। এবং সেই স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট হতেই কুই কুই করতে শুরু করে দিয়েছে দুই দেশই। কিন্তু যেটা সব থেকে বড় প্রশ্ন, যে পাকিস্তান বাংলাদেশ এসব তো ঠিক আছে, কিন্তু বাংলাকে কে মোদি ডোভাল এরা কিভাবে ছাগলের তৃতীয় সন্তান? বাংলা কার্যত জঙ্গিদের আঁতুর ঘর হয়ে গেছে, এই অভিযোগ করছেন স্বয়ং এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অথচ বাংলায় সেইভাবে কোনো অ্যাক্টিভিটিই চোখে পড়ছে না। বাংলাকে নিয়ে কি এরা একটুও ভাবছে না? না, বাংলাতেও বিগ গেম হচ্ছে এবং স্ট্র্যাটেজিক গেমই হচ্ছে, এবং সেটা ডোভাল স্ট্র্যাটেজিতেই চলছে। কি হচ্ছে বাংলায় অবশ্যই ব্যাখ্যা করব, কিন্তু তার আগে আমাদের পাকিস্তান আর বাংলাদেশের একটু হালটা বলে দিই। দেখুন, কিছুদিন আগেই একটা প্রতিবেদন আমি করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে আফগান সরকার যেটা রয়েছে, তালিবানদের সরকার যেটা রয়েছে, তারা ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করছে এবং তারা একটা কথাই বলছে যে আমাদের হাতটুকু শুধু ধরো, বাকি পাকিস্তানকে সবক শেখানোর কাজটা আমরাই করে নেব। এবার যখনই আফগান তালিবানরা এই জিনিসটা করছে, পাকিস্তান বিপদটা বুঝতে পারছে এবং তাই এই তালিবানদের কড়া সবক শেখাবার জন্য এতদিন তো তাদের উপর দাদাগিরি করেছে পাকিস্তান। সো তারা যেটা করেছিল, গত 24শে ডিসেম্বর রাত্রে আফগানিস্তানে গিয়ে তারা বিমান হানা করে এবং সেই বিমান হানায় 7খানা গ্রামের উপর অ্যাটাক চলে, বিশেষ করে যেখানে ওই রিফিউজি ক্যাম্পগুলো রয়েছে সেই নিরস্ত্র মানুষগুলোর উপর তারা অ্যাটাক চালায় এবং 46 জনের মৃত্যু হয়েছে। সব থেকে বড় কথা, এগুলো সব ছারখার হয়ে গেছে। আর এরপরই পাল্টা প্রত্যাঘাতের সিদ্ধান্ত নিয়েছে তালিব সরকার এবং তারা 48 ঘন্টার মধ্যেই কিন্তু প্রত্যাঘাত করবে এমনটা জানিয়ে দিয়েছিল। আর এবার লক্ষ্য কি ইসলামাবাদ, সেই প্রশ্নটা উঠতে শুরু করে দিয়েছে, কেননা কাবুল, কান্দাহার, হিরাট সহ আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া সীমান্তের দিকে প্রায় 15,000 তালিব সেনা তারা কিন্তু এগোচ্ছে। এবং সেখানে এই এই তালিব সেনা যে এগোচ্ছে, তারা যে পাকিস্তানের উপর প্রত্যাঘাত করতে চাইছে, সেখানে অবভিয়াসলি তাদের লজিস্টিক সাপোর্ট লাগবে। তাদের নিজস্ব অস্ত্র আছে, কিন্তু যখন পাকিস্তানের সঙ্গে সরাসরি তারা সম্মুখ সমরে আসবে, এই জায়গাটায় তাদেরকে যে স্ট্র্যাটেজিক হেল্প সেটা কে করতে পারবে? এবং সেখানে এখন যুদ্ধ কিন্তু আর ওই আগেকার দিনের যুদ্ধ নেই, সেখানে টেকনিক্যাল অনেক ব্যাপার ঢুকে গেছে। টেকনোলজি বা স্যাটেলাইট এইগুলোর ব্যবহার অনেক বেড়ে গেছে। সেই জায়গা থেকে তারা কোথা থেকে পাবে? এখন এইখানেই দুয়ে দুয়ে চার করছে আন্তর্জাতিক মিডিয়া। এই যে আফগান সরকার বলেছিল ভারতের সঙ্গে তারা সমঝোতার পথে যাবে, ভারতের সঙ্গে একটা সৌভ্রাতৃত্বের জায়গা তারা তৈরি করবে, সেটার পরিপ্রেক্ষিতে গিয়ে পাকিস্তান হানাটা করলো এবং সেখানে এই পাকিস্তানকে ঠান্ডা করতে, কারণ পাকিস্তানকে যুদ্ধ করতে ভারত সরাসরি যাচ্ছে না, আফগান করছে, পুরো দায়টা তাদের উপর পড়বে। এদের লজিস্টিক সাপোর্টটা কি ভারত দিতে শুরু করবে? আর এটার পিছনে ভারতের জেমস বন্ড হিসেবে যাকে ভাবা হয় সেই অজিত ডোভালের কি বুদ্ধিটা কাজ করছে? কেননা তার রাজনৈতিক, কূটনৈতিক এবং এই বিদেশ নীতি নিয়ে তিনি যেভাবে একের পর এক ঘুঁটি সাজিয়ে চলেছেন, প্রত্যেক জায়গাতেই কিন্তু কিস্তিমাত করছে ভারত। আর তাই এই তালিব সেনাদের এতখানি অ্যাগ্রেশনে চলে আসা, 48 ঘন্টার মধ্যে পাল্টা প্রত্যাঘাত দেওয়া, এই জায়গাটাতে অজিত ডোভালের মস্তিষ্ক থাকলেও থাকতে পারে, এই সম্ভাবনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল মিডিয়াতে চর্চা শুরু হয়ে গেছে। আর সেই জন্যই বলা হচ্ছে যে সাপও মরবে, পাকিস্তানের উপর বড় অ্যাটাক আসবে, কিন্তু ভারতের দিকে চাইলেও আঙুল তুলতে পারবে না। এবং ভারত বলবে দুটো দেশের যুদ্ধ হয়েছে, একটা দেশ আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাইছে, ওরা আমাদের কাছে লজিস্টিক সাপোর্ট চাইছে, আমরা সেটা করছি। কূটনৈতিক জায়গা থেকেও সেটা কিন্তু বড় বাধা হবে না। আর তাই পাকিস্তান বুঝতে পারছে বিপদটা ঠিক কিভাবে তাদেরকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরছে। পাকিস্তান পশ্চিম প্রান্তে যখন এই ঘটনা ঘটছে, তখন পূর্ব প্রান্তে বাংলাদেশের সঙ্গেও কিন্তু সেই একই ঘটনা ঘটছে। আরাকান আর্মির উত্থানের কথা আপনারা বিগত কয়েকদিন ধরেই শুনছেন। এবার জুনটার নৌঘাটি দখল করে নিল আরাকান আর্মি, এরপর নিশানা মায়ানমারের বাণিজ্য রাজধানী ইয়াঙ্গান। দেখুন, যেটা বাণিজ্য রাজধানী ইয়াঙ্গান বলা হচ্ছে, এটা দেশের প্রাক্তন মানে মায়ানমারের প্রাক্তন রাজধানী। তার অদূরে থানডোয়ে নৌঘাটির তারা কিন্তু দখল নিয়ে নিয়েছে এই আরাকান আর্মি, এবং এর পাশের যে গাওয়া শহর আছে সেটারও তারা দখল নিয়ে নিয়েছে। এবং এই জায়গা থেকেই সকলে মনে করছে যে মায়ানমারের মূল যে প্রশাসনিক কেন্দ্র তার আরও কাছাকাছি কিন্তু আরাকান আর্মি চলে আসছে, যেটা প্রাথমিকভাবে অনেকেই আশা করছিল যে যেহেতু রাখাইন অঞ্চলটা দখল করেছে, বাংলাদেশ বর্ডারের কাছে ওই সীমান্তটার কাছে তারা এই জায়গাটা দখল করেছে, ফলে আলাদা হয়তো একটা রাখাইন প্রদেশ তারা তৈরি করবে। কিন্তু সেই জায়গা থেকে এখন আরাকান আর্মির যে অ্যাক্টিভিটি, সেটাতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, গোটা দেশটার দখলই তারা নিতে চাইছে। গৃহযুদ্ধ হবে এবং সেখানে জুন্টা সরকারকে উৎখাত করতে তারা আরও এগোতে পারে, আরও কঠোর পদক্ষেপ নিতে পারে, এবং সেক্ষেত্রে আরাকান আর্মির দখলে পুরো মায়ানমারটাই কিন্তু চলে যেতে পারে।
আর সেটা যদি যায়, এমনিতেই ওই রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ কিন্তু জ্বলছিল, তাদের সেই সমস্যা কিন্তু আরও বাড়তে চলেছে। অর্থাৎ এক্ষেত্রেও সেই একই জিনিস হচ্ছে যে সাপ মরছে কিন্তু লাঠি ভাঙছে না। কিন্তু এখানে আরেকটা ইম্পর্টেন্ট আপডেট উঠে আসছে, যেটা কি ভারতের জন্য চিন্তার বিষয়। বাংলাদেশের পর এবার মণিপুর সীমান্তেও আরাকান সেনা, চিন্তা বাড়ছে কেন্দ্রের। এই যে খবরটা হচ্ছে, এখানে বলছে যে মণিপুরের যে ঘেঁষা চীন প্রদেশ রয়েছে, যেখানে মূলত মায়ানমারের ওই কুকি জনগোষ্ঠীর বাস, সেইখানে কিন্তু দখল নিয়ে নিয়েছে, প্রায় 85% তার দখল নিয়ে নিয়েছে এই আরাকান আর্মি। ফলে এবার কি মণিপুরে অনুপ্রবেশ সমস্যা বাড়বে? কেন এই কথাটা বলা হচ্ছে? দেখুন, এমনিতেই কুকি আর মেতেই এই দুই জনগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে আছে মণিপুর, এবং সেটা নিয়ে দীর্ঘদিন ধরেই ভারতবর্ষে একটা সমস্যা চলছে। এই জায়গায় ওই মায়ানমারের যে চীন প্রদেশটা রয়েছে, সেখানে কিন্তু কুকি জনগোষ্ঠীর বাস রয়েছে। তার দখল যখন আরাকান আর্মি নিয়ে নিয়েছে, এবার কি কুকিরা এসে এখানে মেতেইদের উপর আরো বেশি অত্যাচার করবে, সেখানে অনুপ্রবেশ সমস্যা বাড়বে? এই প্রশ্নটা উঠছে। কিন্তু এই প্রশ্নটা নেহাতই অমূলক। ভারতবর্ষে আরাকান আর্মি অনুপ্রবেশ ঘটাবে, তারা জানে যদি এটা করে কিন্তু ভারতবর্ষের বিরুদ্ধে যাওয়া, এবং ভারতবর্ষের বিরুদ্ধে যাওয়া, তারা সবে একটা গৃহযুদ্ধ করছে। এই অবস্থায় ভারত নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে পাল্টা প্রত্যাঘাত করবে। সেই জায়গায় ভারতের সঙ্গে কি তারা যাবে? আর যদি যাওয়ারই হতো, ওই যে হলদিয়া বন্দর থেকে যে নৌপথটা আছে, সেইখানেই কিন্তু তারা প্রত্যাঘাত করতে পারতো, ভারতের সঙ্গে সম্পর্কটা সেখানে থামিয়ে দিতে পারতো। কিন্তু ভারতের লুক ইস্ট পলিসি যেটা রয়েছে, সেই অনুযায়ী এই জলপথটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানার পরও এই আরাকান আর্মি কিন্তু বলেছে, আমরা সেখানে কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করব না। ভারত যেরকমভাবে এখানে বাণিজ্য করছিল, এখান থেকে জলপথ ব্যবহার করছিল, সেটাই করতে দেবো। আর এই দুই ঘটনাকে মিলিয়ে দিই সকলে বলছে যে আরাকান আর্মির এই যে আরো আরো আগ্রাসনের দিকে আসা, সীমান্তে চলে আসা, এটা ভারতের জন্য স্ট্র্যাটেজিক্যালি কিন্তু খুব একটা প্রবলেমের হবে না। এবং ভারত তো নিজেদের ডিফেন্স ঠিকঠাকভাবে সাজিয়ে রাখবেই। এর পিছনেও অজিত ডোভালের মস্তিষ্ক আছে কিনা, সেই জায়গাটাও প্রশ্ন হয়ে গেছে। কেননা যখনই আরাকান আর্মি ওই রাখাইন প্রদেশটা নিয়ে নিচ্ছিল, তার কিছুটা অংশ কিন্তু মায়ানমারের থেকে যাচ্ছিল, যেখান দিয়ে ভারতকে নর্থ ইস্টে অস্ত্র পাঠাতে গেলে অসুবিধা হবে। এখন আরাকান আর্মি যদি পুরো দেশটাই নিয়ে নেয়, সেখানে তাদের কন্ট্রোলে যদি পুরোটা চলে আসে, তাহলে কিন্তু এই রাখাইন, মায়ানমার আলাদা করে কারোর কাছ থেকে কিন্তু পারমিশনের দরকার নেই। আরাকান আর্মির সঙ্গে ভালো সম্পর্ক রাখলেই ভারত এই জায়গাটা মেনটেন করতে পারবে। আর যত এই আরাকান আর্মির ক্ষমতা বাড়বে, সেই জায়গায় যদি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়, বাংলাদেশ কিন্তু পুরো ঘিরে গেল, বাংলাদেশের অবস্থা ছটফট করার মতো হবে। তাদের বাইরে, দরজার বাইরে যখন এই আরাকান আর্মির বিপদটা আসছে, ঘরের মধ্যেও কিন্তু বিপদটা কম নয়। হাসিনার নথি চাওয়ার পরই আগুন সচিবালয়ে, ইউনিসের উপদেষ্টা বললেন সব শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশের যে সচিবালয় আছে, সেখানে ভয়ঙ্কর আগুন লেগেছে, এবং প্রায় দমকলের 19টা ইঞ্জিন এসে 6 ঘন্টার চেষ্টায় সেই আগুন হয়তো নিয়ন্ত্রণে নিয়ে এসছে, নিভিয়েছে, কিন্তু তাদের যা গুরুত্বপূর্ণ নথি ছিল সমস্ত কিছু পুড়ে শেষ হয়ে গেছে। এবং এখানে টাইমিংটা একটা ফ্যাক্টর। কোন টাইমিং? যখন হাসিনার নথি চাওয়া হয়েছে এবং সেখানে প্রায় 80,000 কোটি টাকা দুর্নীতির একটা গল্প বলা হচ্ছে, তারপরই এই নথিগুলো পুড়ে গেল এবং সেখানে আগুনটা লেগে গেল। এবার এর সঙ্গে ভারতের কি সম্পর্ক আছে? না, ভারতের দিকে অবভিয়াসলি কেউ সরাসরি আঙুল তুলতে পারবে না। কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া যেটা চর্চা করছে, যে ভারত বিরোধী যে শক্তিগুলো রয়েছে, বিশেষ করে পাকিস্তান বা মিডল ইস্টে লুকিয়ে বসে আছে, বিগতেও 1.5-2 বছরে দেখা গেছে তাদের কোনো আননোন আননোন পার্সন গিয়ে তাদেরকে মেরে দিচ্ছে, যারাই ভারতের শত্রু তাদেরকে মেরে দিচ্ছে। এবং এই জায়গা থেকে কিন্তু ওই বিষ্ণুই গ্যাংয়ের কথা খুব করে উঠে আসছিল। তো সেরকম এখানে হাসিনাকে ভারতবর্ষ থেকে চেয়ে পাঠানো হয়েছে, নোট পাঠিয়েছে, ভারত সেটাকে পাত্তাও দেয়নি, বলে হ্যাঁ তোমাদের নোট পেয়েছে, কিন্তু আমরা এখন এই নিয়ে কোনো মন্তব্য করছি না। তারপর হাসিনাকে চাপে ফেলার জন্য তার বিরুদ্ধে এইসব অ্যাক্টিভিটি শুরু হয়েছে। দুটো জিনিস হতে পারে, এক, হাসিনা ঘনিষ্ঠ যারা রয়েছে তারা অ্যাক্টিভ হয়ে এই কাণ্ডটি ঘটিয়েছেন, আর না হলে এর পিছনে ভারতেরও কোনো হাত আছে। কোনোটা এখনো প্রমাণ কিছু সামনে নিয়ে আসতে পারেনি। কিন্তু যেটাই হোক, ইউনিশ সরকার যদি নিজের দেশের মধ্যে সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ ভবন বাঁচাতে না পারে, সেখানে হঠাৎ করে এরকম আননোন সিচুয়েশনে একটা অগ্নিকাণ্ড ঘটে যায়, তার মানে এই ইউনিশ সরকারকে এরকম করে টিপে দিতে যে কোনো দিন, যে কোনো মুহূর্তে যারাই এটা করে থাকুক তারা এটা করতে পারে। আর এখানেই কার গেমটা আছে, এইটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশ যে একটা ভয় পাচ্ছিল যে এখানে ভারতীয় গোয়েন্দা বিভাগের কোনো ইন্টারভেনশন তাদের দেশের মধ্যে হতে পারে, সেই সম্ভাবনার কথা কিন্তু এই ঘটনার পর আরো বেশি জলজল করতে শুরু করেছে। বাংলাদেশ এই নিয়ে চিৎকার চেঁচামেচি করছে, কিন্তু ভারতের দিকে সরাসরি আঙুল তোলার মতো কোনো জায়গায় নেই।
ফলে পাকিস্তান হোক বাংলাদেশ হোক সব জায়গায় কিন্তু গেম হচ্ছে, কে গেম করছে পিছন থেকে কেউ কিচ্ছু বলতে পারছে না। এইবার আসছি সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গাটার দিকে আপনারা তাকিয়েছিলেন যে পশ্চিমবঙ্গ নিয়ে তাহলে অজিত ডোভাল বা নরেন্দ্র মোদী এদের কি ভাবনা চিন্তা রয়েছে। দেখুন, এখানে বিগত কয়েকদিনে বেশ কয়েকটা ঘটনা ঘটে গেছে। মুর্শিদাবাদ থেকে দুজন জঙ্গি ধরা পড়েছে, যেটা আসাম পুলিশ বার করেছে। এমনকি ঘরের কাছে ক্যানিং থেকে জঙ্গি ধরা পড়েছে, কাশ্মীরের জঙ্গি পাকিস্তানের ট্রেন, সেটা এসে জম্মু কাশ্মীরের পুলিশ ধরে নিয়ে গেছে। এবং তারপরই ভারতীয় গোয়েন্দা সংস্থা, কেন্দ্রীয় সংস্থা, তারা কিন্তু নোট দিয়ে জানিয়েছে এই রাজ্যের পুলিশকে যে এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার প্রাণনাশের মতো ঘটনা ঘটতে পারে, এবং সেটা এক্সিকিউট করার জন্য তিনজন জঙ্গি বাংলাদেশ থেকে ঢুকে পড়েছে পার্টিকুলার এই অ্যাসাইনমেন্টটা নিয়ে। এবার এইটা আসার পর যথারীতি তৃণমূল কংগ্রেস, এই রাজ্যের শাসক দল, তারা একটা বক্তব্য রাখছে যে শুভেন্দু অধিকারীর সিকিউরিটি তো দেখে কেন্দ্রীয় সংস্থা, যদি জঙ্গি ঢোকে সেইটা দেখে বর্ডার সিকিউরিটি ফোর্স, তাহলে এখানে রাজ্য পুলিশকে এই নোট দেওয়ার কি দরকারটা আছে? নোট দেওয়ার দরকারটা এই কারণেই আছে যে পশ্চিমবঙ্গের যে জঙ্গি হানার জায়গাটা রয়েছে, পশ্চিমবঙ্গ যে জঙ্গিদের আতুরঘর হয়ে গেছে, এই নোটটা অফিসিয়ালি নোট দিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়ে দিল। এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যখনই নোট দিয়ে জানাচ্ছে, তখন প্রশ্নটা উঠে যাচ্ছে রাজ্যের আইবির উপর, রাজ্যের গোয়েন্দা দপ্তরের উপর, যে কেন্দ্রীয় গোয়েন্দারা এইসব খবর পেয়ে যাচ্ছে আর আপনাদের কাছে কোনো খবর নেই। এবং শুধু খবর পাওয়া নয়, এটা যে বাস্তবে ঘটছে সেটা যখনই এই জঙ্গিরা ধরা পড়ছে সেই জায়গা থেকে এস্টাবলিশ হয়ে যাচ্ছে। ফলে এই রাজ্যের গোয়েন্দা দপ্তর নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, তারা চাপে পড়ে যাচ্ছে। ফলে তাদেরকে এখন বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে পাল্টা নোট পাঠাতে হচ্ছে। আর এটাই চাইছিল কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর, যে এই নোটটা রাজ্য সরকারের গোয়েন্দা দপ্তরের কাছ থেকে আসুক। এবং সেই নোট থেকে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে এক ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠী তাদের শাখা চালিয়ে গেছে পশ্চিমবঙ্গে, বিশেষ করে মুর্শিদাবাদ জেলাতে, এবং মুর্শিদাবাদের সমস্ত ব্লকে তাদের ইউনিট শুরু হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, বাংলাদেশ থেকে সংগঠন বিস্তারের জন্য একজন গুরুত্বপূর্ণ মাথা এখানে আসছে এবং সে এখানে বৈঠক করছে, এবং সেটার জন্য ফান্ডিং অ্যালোকেশন হচ্ছে, ফান্ডিং তোলার ব্যবস্থা করা হচ্ছে। এই সমস্ত নোট নাকি রাজ্যের গোয়েন্দা দপ্তরের যে রিপোর্ট সেইখান থেকে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের কাছে গেছে। এবং যেটা বলা হচ্ছে যে ভারতীয় যে গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের চাপে জেএমবি বা অন্যান্য যে বাংলাদেশি জঙ্গি গোষ্ঠী ছিল যাদের স্লিপার সেল এখানে অ্যাক্টিভ হয়েছিল, সেইগুলো কিন্তু ছারকার হয়ে গেছে। এবং তারা ক্রমশ বুঝতে পারছে যে ভারতীয় গোয়েন্দা দপ্তর তাদের সমস্ত শাখা প্রশাখাকে ছেটে দিচ্ছে, ডালপালা ছেটে নিচ্ছে, তারা খুব একটা বেশি কিছু করতে পারবে না। ফলে তারা ডিমোরালাইজড হয়ে যাচ্ছে। এবং এখানেই মাথাচাড়া দিয়ে উঠছে এই নতুন জঙ্গি গোষ্ঠীটা, যাদের অরিজিন হচ্ছে মিডল ইস্টের একটা কান্ট্রি। মানে বোঝাই যাচ্ছে যে কোন জঙ্গি গোষ্ঠীর শাখা সংগঠন এখানে গজিয়ে উঠতে যাচ্ছে। আর এই রিপোর্ট যখন মিলে যাচ্ছে, অর্থাৎ রাজ্যের গোয়েন্দা দপ্তরের রিপোর্ট যখন কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের রিপোর্টের সঙ্গে মিলে যাচ্ছে, তখন বাংলাতে চিরুনি তল্লাশির দরকার আছে, নাহলে এই জঙ্গিদের আলাদা করা যাবে না। এবং এই জঙ্গিদের যদি আইসোলেট করা না যায়, এটা তো পশ্চিমবঙ্গের জন্য বিপদ বাড়বেই, সার্বিকভাবে ভারতবর্ষের আভ্যন্তরীণ সুরক্ষার জন্য এটা একটা বড় প্রবলেম হবে। এখন বারবারই রাজ্যের হাতে এই রাজ্যের আইন শৃঙ্খলা থাকবে এই অজুহাত খাড়া করে কেন্দ্রকে এখানে নাক গলাতে দেওয়া হয় না। কিন্তু এখন আর এটা শুধুমাত্র রাজ্যের প্রবলেম নয়, যদি এরকম ইন্টারন্যাশনাল জঙ্গি গোষ্ঠী ঢুকে যায় এবং তারা জাল বিস্তার করে, সেক্ষেত্রে দেশের সুরক্ষার স্বার্থে এখানে কেন্দ্রকে নাক গলাতেই হবে। এবং এটা সুপ্রিম কোর্ট হোক, লোকসভা হোক, রাজ্যসভা হোক, যেখানে যাক, রাজ্য সরকার কিন্তু ডিফেন্ড করতে পারবে না যে কেন্দ্রকে এখানে ঢুকতে দেব না। অর্থাৎ কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর এবং কেন্দ্রীয় সরকারের যে তদন্তকারী সংস্থাগুলো রয়েছে, এজেন্সিগুলো রয়েছে, তাদের পশ্চিমবঙ্গে চিরুনি তল্লাশি চালানোর রাস্তাটা পরিষ্কার হয়ে গেল। আর এইখানেই যদি সেই ঘটনাটা ঘটে, তাহলে ভুয়ো লোক, অনুপ্রবেশ, বহু কিছু আগামী দিনে বেরিয়ে আসতে পারে। আর সেটা যদি হয়, সত্যি যদি পশ্চিমবঙ্গে চিরুনি তল্লাশি চালিয়ে এদেরকে আইসোলেট করা যায়, এদেরকে অ্যারেস্ট করা যায়, বা এদেরকে এখান থেকে খেদানো যায়, পশ্চিমবঙ্গ কিন্তু অনেকটা সেফ প্যাসেজ পেয়ে যাবে। আর সেইটা কিন্তু এবার শুরু হয়ে গেছে। আর এইখানেই আবারও সেই অজিত ডোভালের দিকেই কথা উঠছে, কারণ দেশের সুরক্ষা তিনি যেহেতু এনেছে, তার ফলে তার উপরই বর্তাচ্ছে। তাই পশ্চিমবঙ্গকে স্ট্র্যাটেজিক্যালি, যেখানে একটা বিরোধী সরকার রয়েছে, সেখানে ঢোকা দেশের সার্বভৌমত্বের জন্য, এবং সেখানে সেই বিরোধী সরকার আটকাতে না পারা, এই যে গেমিং স্ট্র্যাটেজি, এটা তাকেই তৈরি করতে হয়েছিল বলেই অনেকে মনে করছেন। আর তাই তার স্ট্র্যাটেজিতে কিন্তু বাংলাতেও অনেক বড় খেলা হতে চলেছে। তাই বলাই যাচ্ছে যে অজিত ডোভাল ভারতের জেমস বন্ড যাকে বলা হয়, যার উপর ভারতের সুরক্ষা অনেকখানি নির্ভর করে, ভারতের কূটনৈতিক এবং বিদেশ নীতি অনেকখানি নির্ভর করছে, বাংলাদেশ এবং পাকিস্তানকে তো হাঁড়িনাল করে ছেড়ে দিচ্ছেনই, এমনকি
এই দেশের মধ্যে যে রাজ্যটাকে নিয়ে সবথেকে বেশি প্রশ্ন ছিল, সেখানেও স্ট্র্যাটেজিক্যাল গেম কিন্তু শুরু করে দিয়েছেন, সেই স্ট্র্যাটেজি সাজিয়ে দিয়েছেন। আগামী দিনে এটার এক্সিকিউশন হয়তো দেখা যাবে, এবং যেভাবে মুর্শিদাবাদ বা ক্যানিং থেকে জঙ্গি বেরিয়েছে, এরকম বহু জায়গা থেকে লুকিয়ে থাকা জঙ্গিদের স্লিপার সেল বা যাদেরকে নতুন রিক্রুট করা হয়েছে, সেরকম বহু কেউ ধরা পড়তে পারে। সেই সম্ভাবনা কিন্তু ক্রমশ উজ্জ্বল হচ্ছে। কি বলবেন অজিত ডোভালের এই স্ট্র্যাটেজি নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।